তারেক রহমান কেন আসছেন না, এই প্রশ্নটা কিন্তু সবাই করছেন, আমি না শুধু, অনেকে কেন আসছেন না, কি কারণটা কি? আপনি যদি তাদের সাম্প্রতিক দুইজন নেতার কথা যদি বলেন, যেমন গয়েশ্বরচন্দ্র রায় এবং মির্জা আব্বাসের কথা যদি, তাদের আমি কোট করছি। গয়েশ্বরচন্দ্র রায় 2-3 দিন আগে বলেছেন যে সরকারকে বলতে হবে তারেক রহমান কেন দেশে আসতে পারছেন না। এতদিন পরে গয়েশ্বরচন্দ্র রায়রা বা সবাই মিলে বলছেন তারেক রহমান যে কোনো দিন দেশে আসবে, যে কোনো দিন প্লেনে উঠবেন, যে কোনো আপনার তারে দেশে দেখতে পাবেন। আমি এটাও অনেক যে কোনো দিন একদিন সকালবেলা দেখা যাবে যে তারেক রহমান ঢাকায়, এরকম কথাও অনেকে বলেছে, আমাদের নেতারাই বলছে, বিভিন্ন টক শোতে বলেছেন যে তারেক রহমান নিয়ে প্রশ্ন করলে ওনারা বলেন যে কোনো দিন উনি আসবেন, উনি ওনার সময় বিবেচনা করে উনি আসবেন, এরকম বলছেন। আজকে আপনি মির্জা আব্বাস বক্তব্য যদি আপনি দেখেন একটু পর্যন্ত, আপনি মির্জা আব্বাসের বিভিন্ন কোট করেছেন, কিন্তু আমি একটা কোট করি তাকে, বুঝতে পারবেন যে এই তারেক রহমান নিয়ে যে একটা ঘোলাটে পরিস্থিতি, তারেক রহমানের বিদেশ থেকে দেশে আসা নিয়ে একটা ঘোলাটে পরিস্থিতি বা এটা নিয়ে নাটকীয় পরিস্থিতি যে তৈরি হয়েছে, সেটা গয়েশ্বরচন্দ্র রায়ের কথায় একরকম বলেছে, আর মির্জা আব্বাসের কথায় আপনি যদি আসেন, মির্জা আব্বাসের কথাটা এরকম ছিল, আমার বদ্ধমূল ধারণা যে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রাণ দিয়েছিলেন। খালেদা জিয়া এত বছর জেল খেটেছে, সেই স্বাধীনতার কারণে আমার নেতা তারেক রহমান বাইরে আছে, কোট আনকোট। আপনি যদি এইটার সাথে স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাথে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের কথা উনি বলেছেন, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য খালেদা জিয়া জেল খেটেছেন, এবং স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমার নেতা তারেক রহমান বাইরেও আছেন। অর্থটা আপনি যদি একটু বারবার যদি শোনেন, তাহলে আপনি কিন্তু একটা ইঙ্গিত পাবেন যে স্বাধীনতা সার্বভৌমত্ব আসলে ক্ষুণ্ণ হচ্ছে। তার মানে তো উনি এটাই দাবি করছেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঠিক জায়গায় নাই বলেই জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, তার খালেদা জিয়া জেল খেটেছে, আমার তারেক রহমান বিদেশে আছে। তো বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে আছে, এটা উনি বলতে চেয়েছেন, এবং এই হুমকির মুখে, এই হুমকিটা কারা, এটা কিন্তু উনি ক্লিয়ার করেন নাই। উনি বলেন নাই যে সরকারের, কিন্তু উনি যে কথাটা বলছেন পরপরই উনি বলছেন আজকে সেই স্বাধীনতার সার্বভৌমত্ব আবারও হুমকির মুখে। মানে স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সাথে তারেক রহমানের দেশে আসার একটা সম্পর্ক আছে, দেশে ফেরত আসার একটা সম্পর্ক আছে। কি ব্যাপারটা সেটা আমরা নিশ্চিত না, ভেতরে গুঁড়ো অর্থটা কি ওরা ক্লিয়ার করেন। বাট এটার সাথে উনি সঙ্গে সঙ্গে জুড়ে দিয়েছেন, দেখেন আমি কেন বলছি তারেক রহমানের এটা একটা বড় জটিল আকার ধারণ, জিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ে চেপে বসেছে, উনাকে ঘাট থেকে ঝাঁকিয়ে নামাতে হবে, আমাদের নির্বাচন হাসিল করতে হবে, আদায় করে নিতে হবে, নির্বাচন অধিকার বুঝে নিতে চাই, ভিক্ষা চাই না, কোট আনকোট। মানে তার মানে উনি কিন্তু জিন্দাবাদ তাৎক্ষণিক তারেক রহমানের কথাটার পর বলছেন জিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ের মধ্যে চেপে বসছে। তার মানে তারেক রহমানের দেশে আসার ক্ষেত্রে প্রধান বাধা কিন্তু এই জিন্দাবাদের বুড়ো, সেই জিন্দাবাদের বুড়োই আবার নির্বাচনের জন্য বাধার কারণ। দেখেন, এবং এই জিন্দাবাদের বুড়োকে মাথা থেকে ঝাঁকিয়ে না ফেলতে পারলে, ঘাট থেকে ঝেড়ে ফেলতে না পারলে, তাহলে তারেক রহমানও দেশে আসতে পারছেন না এবং নির্বাচনও পাওয়া যাচ্ছে না। সো এই জিন্দাবাদের বুড়োকে নাড়াইতে হবে। জিন্দাবাদের বুড়োটাকে, এটা আপনারা বুঝে নেন, জিন্দাবাদের বুড়োটা ওনারা ইউনূস সাহেবকেই ইঙ্গিত করেছেন। পরিষ্কার কিনা? তো আপনি একটা তারেক রহমানের দেশে না আসার জন্য অন্য কি কারণ আছে সেটা আমাদের নেই, কিন্তু মির্জা আব্বাসের প্রতিটা লাইন যদি আপনি ব্যাখ্যা করেন, তার কথার প্রতিটা লাইন, এবং তিনি আজকে খুবই ঠান্ডা মাথায় এই কথাগুলি খুবই সুশৃঙ্খল ভাবে, মানে এলোমেলো কোনো কথা মানে সুশৃঙ্খল ভাবে কথাগুলো জাস্ট ঝরঝর করে বলে দিয়েছে যে
বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য জিয়া রহমান মারা গেছেন, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য খালেদা জিয়া জেল খেটেছেন, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য তারেক রহমান দেশের বাইরে আছেন, এবং একটা সিন্দাবাদের বুড়ো আমাদের ঘাড়ের মধ্যে চেপে বসছে, যাকে যদি ঝেঁকে ফেলা না যায় তাহলে আমরা নির্বাচন হাসিল করতে পারবো না, এবং নির্বাচন অধিকার বুঝে নিতে চাই, ভিক্ষা চাই না এরা বলে। তার মানে উনি স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নির্বাচনের তিনটাকে একসাথে মিলিয়ে সিন্দাবাদের বুড়োর উপরে উনি এই দোষটা চাপাচ্ছেন আজকে এই পরিস্থিতির জন্য। তো তারেক রহমান দেশে না আসার কারণ হিসেবে যদি কোনো বিশ্লেষণ, প্রাথমিক সামান্যতম কোনো ইনফরমেশন হয়, সেটা হলো সিন্দাবাদের বুড়োই কিন্তু আসল কারণ। এখন এই সিন্দাবাদের বুড়োকে তারা তাড়াতে না পারলে, ঝেড়ে না ফেলতে পারলে তারেক রহমান দেশে আসছেন না, আসতে পারছে। এটা হলো গেল তারেক রহমান প্রসঙ্গ। এবার যদি আসেন যে ওনারা যদি যে যেহেতু উনি নির্বাচনের কথা যদি আসেন, তো আপনি এখন আসেন নির্বাচনের ব্যাপারটাতে। প্রথম দিকে আপনি যদি প্রথম দিক থেকে আসেন, প্রথম দিকে সাইমালটেনিয়াসলি ব্যাখ্যা করতে আসছে। প্রথম দিক থেকেই কিন্তু নির্বাচন নিয়ে ইউনূস সাহেবকে ওনারা সময় দিতে চেয়েছেন, কিন্তু যখন ওনারা সময় দিতে চেয়েছিলেন, তখন কিন্তু সময় বেঁধে দিয়েছিলেন কিন্তু সেনাপ্রধান। উনি 18 মাসের মধ্যে নির্বাচন করা যাবে বলে আশ্বাস দিয়েছেন একটা বিদেশি সংবাদ মাধ্যমের কাছে ইন্টারভিউ। যখন বিএনপি ইউনূস সাহেবকে সময় দিতে চেয়েছে, কিন্তু সেই সময় কিন্তু সময় বেঁধে দিয়েছিলেন কিন্তু সেনাপ্রধান। ওনারা সেনাপ্রধানের কথা শোনেননি, ওনারা সিন্দাবাদের বুড়োকে সময় দেওয়ার লাইনে ছিল, কিন্তু ওনারা একটু দেরিতে বুঝেছেন, যেটা ওয়াকারুজ্জামান প্রথমেই বুঝতে পেরেছিলেন, এই জন্য উনি সময় বেঁধে দিয়েছিলেন, সেটা ওনারা প্রথম বুঝতে পারেননি। বুঝতে না পেরে ওনার সিন্দাবাদের বুড়োকে কিন্তু ঘাড়ে তুলে নাচা শুরু করেছেন, যে ওনার দিয়ে জাতীয় ঐক্য হবে, ওনার দিয়ে এটা হবে, উনি ডাকলেই দৌড় মারেন, এবং ডাকার পরে আইসা কৃতার্থ হয়েছেন। এরকম একটা ওনাদের সাথে সিন্দাবাদের বুড়োর সাথে মিটিং করে ওনার খুব কৃতার্থ, এটা এরকম প্রকাশ করতেন না। এমন কোন প্রেস ব্রিফিং তখন আপনার দেখবেন না যে হাসি মুখে ওনারা মনে হয় কৃতার্থ হয়েছেন, যে ইউনূস সাহেব চা খাওয়াচ্ছেন, নোবেল বিজয়ী ইউনূস সাহেব আমাদেরকে চা খাওয়াচ্ছেন, আপ্যায়ন করছেন, যা বলছেন ওনারা গোগ্রাসে গেছেন, এবং উনি সমস্ত মিষ্টি কথা, অমৃতের মতো কথা বলছেন, সে অমৃতের কথাগুলো ওনারা এসে উগড়ায় দিচ্ছেন। এটাই ঘটেছিল। কিন্তু আপনি মনে করে দেখেন, প্রত্যেকটা রাজনৈতিক দল, শুধু রাজনৈতিক দলই এটা করেনি, আমাদের মিডিয়ার নেতারাও কিন্তু দেখা করে এসে কিন্তু এই সিন্দাবাদের বুড়ো যে ওনাদেরকে কি বলে মধু ঢেলে দিচ্ছেন, হ্যাঁ, মানে ওনাদের জন্য নহর বলে দুধের নহর ভাসিয়ে দিচ্ছেন, সাংবাদিকতার উন্মুক্ততার ঘোষণা করে এগুলা বলে বেড়াইতে এক পর্যায়ে এখন দেখা গেল আসলে সিন্দাবাদের বুড়ো কিন্তু ঘাড়ে চাপছে। আব্বাস সাহেব বলছেন, আপনি জানেন মিডিয়ার মাহফুজ সাহেব, যিনি এই কথাগুলো এই মধুর কথা উনি বলেছেন, সেই মাহফুজ সাহেব তার একটা নোয়াবের অনুষ্ঠানে উনি বলেছেন যে আজকে সাংবাদিকতা কি এই 265 জন সাংবাদিকের বিরুদ্ধে এরকম মামলা হামলা, তারপর কত কিছু উনি বলেন নাই, বলেছেন। তো সবার কিন্তু বোধোদয় হওয়া শুরু হয়েছে। সো নির্বাচনের দাবিটা নিয়ে যখন ধারাবাহিকভাবে ইউনূস সাহেব বলা শুরু করলেন যে উনি নির্বাচন দিবেন, যখন সুযোগ হবে দিবেন, কিন্তু এক পর্যায়ে উনি একটা বিদেশি গণমাধ্যমে যে বললেন যে বেশি যদি সংস্কার কার্যক্রম করতে হয় তাহলে বেশি দিন লাগবে, যদি কম সংস্কার, তখন উনি টাইম লাইন দেন নাই। কিন্তু তখন বিএনপি বুঝতে পেরেছে যে উনি কিন্তু এখন টাইম লাইন দিচ্ছেন, অবশ্য ওয়াকারুজ্জামান কিন্তু টাইম লাইন দিয়ে দিচ্ছে। এই 25-এর ইয়েতে যে ইয়ের মধ্যে কি বলে 25-এর ডিসেম্বরের মধ্যে খুব সম্ভবত, নাকি সেপ্টেম্বরের মধ্যে খুব সম্ভবত 18 মাস নাকি ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এরপরে যখন ওনাকে বারবার এখন এই প্রশ্নগুলো ইন্টারন্যাশনাল মিডিয়া শুরু করলো, এখন উনি আসলেন টাইম লাইনের মধ্যে, যে স্বল্প কি বলে এটাকে, ছোট প্যাকেজ হলে ডিসেম্বরের মধ্যে, বড় প্যাকেজ হলে জুনে।
এবং আরেকটা ইন্টারেস্টিং কথা বলি আপনাকে, জাস্ট যুক্ত করি, আপনি ভুলে যান না আপনার, যে ওই যে উনি বলেন ছোট প্যাকেজ হলে ডিসেম্বরে, বড় প্যাকেজ হলে জুনে নির্বাচন, কিন্তু কোন নির্বাচন হবে সেটা কিন্তু তিনি পরিষ্কার করেন না। সেটাই আমি আপনাকে বলছি, সেটাই আমি বলতে যাচ্ছিলাম যে উনি এটা বলা শুরু করেছিলেন, কিন্তু আজ পর্যন্ত উনি ডিসেম্বর এবং জানুয়ারি এটা, এবং ওনার সাঙ্গপাঙ্গরাও কিন্তু একই রকম কথা বলে, একবার বলে এইটা, একবার উনি এটা বুঝে চেয়েছেন, উনি ওইটা বুঝেছেন, কোনোটা উনি বুঝতে পারেন না, আপনারা বুঝতে পারেন না উনি কি বুঝাতে চেয়েছেন, এরকম করে ওনার সাঙ্গপাঙ্গরা কিন্তু বোঝানোর চেষ্টা করেছে। বাট উনি একবারও কিন্তু বলে নাই যে কোন নির্বাচন দিবেন, একবারও বলেননি, নো ওয়ান। অন্যরা সাধারণ নির্বাচন এটা ওটা বললেও, যখনই এই সর্বশেষ যখন বিএনপি তার সাথে দেখা করে এসে বলল যে তারা হতাশ হয়েছেন, তারা তার মোটেও সন্তুষ্ট না, এই তখন বিএনপি বুঝতে পারে যে এই সিন্দাবাদের বুড়ো তো তাদেরকে নির্বাচন দেবে না। সো তখন থেকে ওনারা মানে বোধোদয় হলো যে নির্বাচন নিয়ে আসলে একটা টালবাহানা চলছে। যখন এই টালবাহানা চলছে তখন তারপরে যখন ওনারা এই কথা বললেন, আবারও রিয়েকশন জানানো হলো যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, না হলে ছোট প্যাকেজ হলে আবারও বলা হলো, এরকম বারবার বিভিন্ন মিডিয়াতে, বক্তৃতা, কিন্তু তিনি একবারও বলেন নাই এই নির্বাচনটা কি, এটা কি সাধারণ নির্বাচন, নাকি এটা ইউনিয়ন পরিষদ নির্বাচন, নাকি এটা পৌরসভা নির্বাচন, নাকি এটা জেলা পরিষদ নির্বাচন, নাকি গণপরিষদ নির্বাচন, নাকি রাষ্ট্রপতি নির্বাচন, নাকি গণভোট, কতগুলো নির্বাচনের কথা বলেন, কোনটার কথাই উনি কিন্তু স্পেসিফিক বলেন না। তখনই দেখেন তার সঙ্গী যারা তার চাকরিদাতা, তাদের যে এই ফাঁকে তাদের প্রতিষ্ঠানটা তৈরি হলো, এনসিপি তৈরি হলো, তারা বললো কি আগে গণপরিষদ হতে হবে, সংবিধান সংশোধন হইতে হবে, তারপরে এটা হবে, এই দাবি উঠালো। এই দাবিতে তারা রাষ্ট্রপতিকে পর্যন্ত খেদানোর জন্য তারা আন্দোলন করা শুরু করলো, সেই আন্দোলন ব্যর্থ হইলো, তারপরে তো আরো অনেক কিছু হইতে থাকলো। কিন্তু দেখেন এনসিপি কিন্তু তার জায়গায় যখন নির্বাচন সংস্কার কমিশনের সাথে বৈঠক করে সর্বশেষ, সেখানেও কিন্তু তারা কিন্তু সংবিধান সংস্কার করে, এবং এনসিপির প্রধান তিনি সংবিধান সংস্কারের আগে নির্বাচন চান। এক পর্যায়ে উনি বললেন যে সংবিধান পরিষদ বা গণপরিষদ এবং নির্বাচন একসাথে হলেই হবে। ওনারা কোনো টাইমলাইন বেঁধে দিতে চান না, ওনারা চান যে আগে এই সংস্কার কর্মকাণ্ড শেষ হবে তারপরে। এবং একটি সংস্কার কমিশন গুলো যে দিয়ে দিচ্ছে ঐক্যমত কমিশন থেকেও কিন্তু রিয়াজ সাহেবও কিন্তু একই কথা বলছেন যে এই সংস্কার গুলো না হলে দেশ কিন্তু মানে আবার আগের মতো অবস্থায় চলে যাবে। এই যে দেখেন বিএনপি যে বুঝতে পেরেছে যে ইউনূস সাহেব এবং তার সাঙ্গপাঙ্গরা কিন্তু নির্বাচন দিতে চান না, ওনারা চান হলো ওনাদের মতো করে দেশে। আসলে ওনাদের অ্যাসাইনমেন্ট ডিফারেন্ট, দে নিড লঙ্গার টাইম। তারা চান তাদের এই সমস্যা, তাদেরকে যে অ্যাসাইনমেন্ট দিয়ে, তাকে যে অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠানো যায়, বা তার যে 17 জন অশ্বারোহী আছেন, বিদেশি অশ্বারোহী আছেন, এই অশ্বারোহীরা তাদের অ্যাচিভমেন্ট পুরো না করা পর্যন্ত এই নির্বাচনের কোনো প্রয়োজন নেই। তো বিএনপি কিন্তু নির্বাচনের ফাঁদেও পড়েছে, নির্বাচন অতি সহসা আদায় করার মতো অবস্থা বিএনপি না, আনটিল আনলেস তারা আন্দোলনের ঘোষণা দেয়। আন্দোলনের ঘোষণা যদি দেয় তাহলে তাদের তো সঙ্গী লাগবে। এখন আসেন জামাতের সাথে তাদের দূরত্বের কারণে পরিস্থিতিটা কি দাঁড়ায়। বিএনপি পুরা ঘটনার মধ্যে একা হয়ে গেছে, একদমই একা, তার সাথে আর কেউ নাই। আমি আবার কোট করি, মির্জা আব্বাস এই একাকিত্বকে কিভাবে দেখেছেন? একাকিত্বকে উনি ব্যাখ্যা করেছেন এইভাবে, এক মিনিট, আমি একাকিত্বটা আমি কোটটা যদি করতে পারি তাহলে খুব ভালো হয় আর কি। একাকিত্ব উনি বলেছেন যে জুলাই 5ই আগস্ট পর্যন্ত যে ঐক্যটা ছিল, রাজনৈতিক ঐক্যটা ছিল, সে ঐক্যটাও ভেঙে খান হয়ে গেছে। সে ঐক্যটাও ভেঙে খান হয়ে গেছে। উনি বলছেন যে এই আমি হয়তোবা আরো পরে নির্বাচন চাইতাম। তারা কিন্তু ওই যে বললাম না প্রথম দিকে, তারা বলছেন যে তারা নির্বাচনের ব্যাপারে তার টাইম লাইন দেয় না। যখন ওয়াকারুজ্জামান বলছেন টাইম লাইন দিয়েছে, তখন ওরা চায় না।
উনি বলছেন আমি হয়তো আরো পরে নির্বাচন চাইতাম, এখন কেন চাচ্ছি, কারণ আমার দেশ স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ নয় এই সরকারের হাতে। আমি আবারও বলছি, এই সরকারের হাতে আমাদের দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়। আগে আওয়ামী লীগ একা বিএনপির শত্রু ছিল, এখন অনেকেই বিএনপির শত্রু, বিএনপিকে শত্রু ভাবে, কিন্তু বিএনপি কাউকে শত্রু ভাবে না। মানে উনি একটু সমঝোতার ইয়েতে বলছেন, কিন্তু উনি বলছেন দেশের ডিভাইড অ্যান্ড রুল চালু হয়েছে, মানে কাউকে কোলে নেওয়া হচ্ছে, কাউকে ফেলে দেওয়া হচ্ছে। উনি অভিযোগ করতেছেন মানে সরকার কাউকে প্রশ্রয় দিচ্ছে, তাদের সাথে বিমাতাসুলভ আচরণ করছেন। রাজনৈতিক ঐক্য, দলগুলোর যে ঐক্য ছিল, বিদেশি তাবেদারদের ইঙ্গিতে সেই ঐক্য ধ্বংস করে দেয়া হয়েছে। বিদেশি তাবেদার কাদেরকে বলছেন? ওই যে সচেতন বিদেশি অশ্বারোহী সংস্কার যারা করতে চান, যারা বিডাতে এসে দখল করছেন, যারা সেতু ভবন দখল করছেন, এদেরকে উনি ইঙ্গিত করছেন। ঐক্যবদ্ধভাবে কনসার্টেড ওয়েতে বিএনপির বিরুদ্ধে কথা বলা হচ্ছে, বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ করা হচ্ছে। আমি বুঝাইতে পারছি যে ওনারা কিন্তু এখন কিন্তু বুঝেই গেছেন যে বিএনপি আসলে একা হয়ে গেছে। আমি যেটা কথা বলছেন জামাতের সাথে দূরত্ব, সবার সাথে, কিন্তু উনি শুধু জামাতের সাথে দূরত্বের কথা বলেন নাই, উনি কিন্তু একদম একদম প্র্যাকটিক্যালি উনি যেটা ফেস করতেছেন উনি সেটা বলে দিয়েছেন যে আগে আমাদের শত্রু শুধু আওয়ামী লীগ ছিল, এখন অনেকেই আমাদের শত্রু। আমাদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল চালু হয়েছে, মানে কাউকে কাছে নিচ্ছে, কাউকে হয়েছে। রাজনৈতিক ঐক্য, দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল, বিদেশি তাবেদারদের ইঙ্গিতে সে ঐক্য ধ্বংস করে দেয়া হয়েছে। উনি এটাই বুঝাতে চেয়েছেন বিএনপিকে এক ঘরে করার চেষ্টা করা হচ্ছে, বুঝছেন? এখন তার মানে কি দাঁড়ালো আমাদের যে ব্যাখ্যা, আমি বলছি না ফাঁদে পড়ছে, কিন্তু বিএনপিকে আসলে একলা করে দেওয়া হয়েছে। এখন বিএনপি তার, হ্যাঁ বলেন। এইটা মনে হচ্ছে আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হলো, বিএনপিকে নিষিদ্ধ করার দরকার নাই, এক ঘরে করে দেয়, এক ঘরে করে দিলে আর আমাদের ফায়দা আছে নাকি? না, আপনি এইটুকু ভেবে থেমে থাকার দরকার নাই। গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন যে আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর বিএনপিকে যে নিষিদ্ধ করেন বা তারা কিন্তু ইঙ্গিত দিয়ে রাখছেন, মানে তারাও কিন্তু একটা ঝামেলায় যে পড়েছেন, এই নেতৃত্ব থেকে কিন্তু বের হচ্ছে কথাগুলো। তারা যে ঝামেলায় পড়েছেন, প্রচন্ড রকম ঝামেলায় পড়েছেন, তারা বলছেন তাদেরকে একা করে দেওয়া হয়েছে, তাদেরকে কনসার্টেড ওয়েতে তাদের বিরুদ্ধে ক্যাম্পেইন চলতেছে, ডিভাইড অ্যান্ড রুল চালু হয়েছে। বিএনপির আগে একটা মাত্র শত্রু ছিল আওয়ামী লীগ, এখন বিএনপির কাছে এখন কি তার ইঙ্গিতটা কি আপনি বলেন? এই যে মির্জা আব্বাসের এই জায়গায় যদি সরকারের আসলেই পজিটিভ কোনো কিছু নিয়ে সরকার যদি বিএনপির কাছে না যায়, তাহলে বিএনপি কিন্তু তার অতীত শত্রুর কাছে ফিরে যাওয়ার ইঙ্গিত, কিন্তু এটা সে অতীত শত্রুরা কে? আওয়ামী লীগ। দেখেন 2007, 6, 7, 8 এই সময় কিন্তু আওয়ামী লীগের বিএনপির যদি ঐক্য না হইতো, তাহলে ওই সরকারের মেয়াদ কিন্তু 5 বছর হইতে পারত আরো বেশি। ওই সময় ওই ঐক্যটা হওয়ার কারণে কিন্তু ওরা বিদায় নিতে হয়েছে। এখন কিন্তু পরিস্থিতি কিন্তু সেদিকে যাচ্ছে, বিএনপিকে একা করে ফেলা হয়েছে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এখন এই দুই শক্তি বাংলাদেশের সর্ববৃহৎ শক্তি, যারা 70-75% বা 80% লোকের প্রতিনিধিত্ব করেন, তারা যখন যদি এক হতে না পারেন, তাহলে কিন্তু এই সরকার সিন্দাবাদের বুড়োর মতো ঘাড়ে চেপে বসে আছে। বুড়ো কিন্তু আর ছাড়বে না যদি না এই দুই দল ঐক্য না হয়। আপনি আওয়ামী লীগ এবং বিএনপির প্রকাশ্য ঐক্যের প্রয়োজন নাই, গোপন ঐক্য হলেও এখন সেই পথেই রাজনীতি হাঁটবে। এটা হলো আমার বিশ্লেষণ। আমার মনে হয় আওয়ামী লীগ তার যে দুর্বল অবস্থাটা দেখছে। আওয়ামী লীগ যদি এখন আবার বাংলাদেশের রাজনীতি করতে চায়, তাহলে তাদেরও কিন্তু মিত্র লাগবে। তাদের যেমন মিত্র লাগবে, এখন বিএনপি কিন্তু বুঝছে যে তাদের এখন মিত্র দরকার, তাদেরকে সবাই কিন্তু মিলে এক ঘরে করে ফেলছে। তো আপনি নিশ্চয়ই আমাদের এই যে বিএনপির মানে কি আপনি বলছেন ফাঁদ, আমি বলছি যে কিভাবে কোণঠাসা করা হয়েছে, এক ঘরে করে ফেলা হয়েছে, সেটা নিশ্চয়ই এখন বুঝতে হবে। এখন আসেন আমরা তৃতীয় পয়েন্টে যাই।
বিএনপি কেন আওয়ামী লীগের এটা বিএনপি শেষ চেষ্টা করেছিল আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার পরে কেন এটার ক্রেডিট বিএনপি বলতে চাইলো যে আমরাই তো তাদেরকে বিচারিক প্রক্রিয়ায় কেন বলতে চেয়েছে? এইটার কারণ শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু বিএনপি চেয়েছিল যে এই ঐক্যটা থাকুক, কারণ বলে না থুতু উপরের দিকে মারলে নিজের মুখে পড়ে। একদিন পর্যন্ত আপনি যাকে থুতু দিয়েছেন এখন তার দিকে যে আপনাকে জড়ায় ধরতে হচ্ছে। বিএনপি এখন রক্ষা পেতে হলে আওয়ামী লীগকে লাগবে। এখন সেই জন্যই কিন্তু শেষ চেষ্টা হিসাবে অন্য নেতারা, এই দুই নেতা কিন্তু বলেন, অন্য নেতারা বলছেন যে না এটা তো আমরাই আগে বলেছিলাম, এটা আমাদেরই দাবি ছিল। এই কৃতিত্ব নেওয়ার চেষ্টা কেন? এটা হলো জাস্ট খড়কুটো দৌড়ে বেঁচে থাকার জন্য, যে বাবারা তোরা আমাদেরকে একা করে দিস না, আমাদের অন্যদিকে ডাইভার্ট করছে। বিএনপি তাদের কাছে বেক করেছে যে আমাদের কাছে বেক করেছে, আমাদেরকে কিন্তু এরকম করো না। এই আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে তাদের দাবিটাকে সামনে এনে বা তাদের দাবির মুখে এটা হয়েছে এরকম দাবি করে তারা কিন্তু জামাতের কাছে যাওয়ার চেষ্টা করেছে, এনসিপির কাছে যাওয়ার চেষ্টা